আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম সাদ ভাই ও লিসনার। আজকে আপনাদের জন্য বাগলার ও লালার ঝুলি থেকে আরও একটি হাড় হিম করা এবং অত্যন্ত রহস্যময় ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি সংগ্রহ করেছি আমার আফ্রিকান বন্ধু চুকসের কাছ থেকে, যিনি বাগলার দাদুর নাতি। সাদ ভাই ও লিসনার, আপনারা জানেন বাগলার দাদুর বাড়ি হচ্ছে গাম্বিয়ার একটি উপকূলীয় অঞ্চলে, আর উনি হচ্ছেন জোলা জাতি। মূল ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাদের নিয়ে যেতে চাই পশ্চিম আফ্রিকার সেই গাম্বিয়ার উপকূলীয় জনপদে। সেখানে এমন কিছু প্রাচীন প্রথা, সামাজিক রীতি আজও টিকে আছে যা শুনলে আপনারা অবাক হবেন। তার ভেতরে একটি হচ্ছে কানকুরাং। আজ আমি আপনাদের কানকুরাং সম্পর্কে বিস্তারিত জানাব। গাম্বিয়া এবং সেনেগালের মান্ডিঙ্কা ও জোলা জনগোষ্ঠীর কাছে কানকুরাং কেবল একটি কাল্পনিক চরিত্র বা সাধারণ মুখোশধারী কোনো মানুষ নয়। এটি হলো তাদের সমাজ ও সংস্কৃতির এক আদিম ও শক্তিশালী রক্ষা কবচ। কানকুরাং শব্দের আক্ষরিক অর্থের চেয়েও এর গুরুতাৎপর্য অনেক বেশি। একে মনে করা হয় একরকম আধ্যাত্মিক সত্তা বা মহাজাগতিক ন্যায় বিচার ও সামাজিক শৃঙ্খলা রক্ষার প্রতীক। যখন কোনো সমাজে অন্যায় বেড়ে যায় কিংবা কোনো অপরাধীর হদিস পাওয়া যায় না, তখন এই কানকুরাঙে অদৃশ্য ছায়া জাগ্রত হয়। কানকুরাং অবয়বটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রক্তহীন করা। এটি কোনো সাধারণ কাঠ, মাটি বা কাপড় দিয়ে তৈরি নয়। বনের গভীরে জন্মানো ফারা নামক এক বিশেষ গাছের লাল রঙের দত্ত, এক লাল রঙের দন্ত বাকল দিয়ে এর পুরো শরীর আবৃত করা থাকে। এই লাল রঙটি হল আগুনের প্রতীক, যা অশুভকে পুড়িয়ে ছাই করে দেয়। এর মাথায় থাকে একটি প্রাচীন কাঠের মুখোশ, যা দেখলে মনে হবে কোনো প্রাচীন যোদ্ধা সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এর হাতে থাকা দুটো ধারালো তলোয়ার বা দা। কানকুর রং প্রতীকী মূর্তি। যখন লোকালয়ে নিয়ে আসা হয় তখন সে তার হাতের ওই ধারালো তলোয়ার দুটো একে অপরের সাথে সজোরে ঘষতে থাকে। আমি জেনেছি বাস্তবেও নাকি তার অস্তিত্ব আছে এবং বিভিন্ন সময় এর উপস্থিতি লক্ষ্য করা যায়। যাই হোক, কানকুরঙের সেই ধাতব ঝনঝনানি শব্দ যখন রাতের নিস্তব্ধতা চিরে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন জোলার জনপদে কোনো মানুষ বাহিরে থাকার সাহস করে না। তাদের বিশ্বাস এই শব্দ শুনলে কেবল অশুভ আত্মাই নয়, বরং মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা পাপও থরথর করে কাঁপতে থাকে। এটি কেবল ভয় দেখানোর কোনো মাধ্যম নয়, বরং এটি একটি পবিত্র আনুষ্ঠানিকতা। বিশেষ করে কিশোরদের সামাজিক শিক্ষা বা দীক্ষাদানের সময় তাদের সুরক্ষা দিতে এবং অশুভ শক্তির ছায়া থেকে দূরে রাখতে কানকুরাঙের আহ্বান করা হয়। এমনকি ইউনেস্কো পর্যন্ত এই সুপ্রাচীন প্রথাকে মানবজাতির এক অমূল্য আধ্যাত্মিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। এবার আসি ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে, যা হলো জাদুবিদ্যার এক অজানা জগৎ। আমরা সচরাচর সাদা জাদু এবং কালো জাদুর ঘটনা শুনেছি। সাদা জাদু মূলত নিরাময়, মঙ্গল ও রোগ মুক্তির জন্য ব্যবহৃত হয়। এটি মানুষের কল্যাণ করে, আত্মাকে শান্তি দেয়। অন্যদিকে কালো জাদু হলো চরম প্রতিহিংসামূলক এবং ধ্বংসাত্মক। এর একমাত্র উদ্দেশ্য হল মানুষের ক্ষতি করা, এমনকি তিল তিল করে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। কিন্তু এই দুই জাদুর ঠিক মাঝখানে অবস্থান করছে এক অদ্ভুত শক্তিশালী ধারা, যাকে বলা হয় লাল জাদু বা রেড ম্যাজিক। কিছু ক্ষেত্রে লাল জাদু মূলত শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনার একটি আধ্যাত্মিক মাধ্যম। এটি কালো জাদুর মতো অন্ধ প্রতিহিংসা নয়, বরং অপরাধীকে তার কৃতকর্মের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো অপরাধী ধরাছোঁয়ার বাহিরে থাকে, তখন লাল জাদুর মাধ্যমে কানকুর রঙের সেই রুদ্রমূর্তিকে আহ্বান করা হয়। এই জাদুটি সরাসরি মানুষের রক্ত ও স্নায়ুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে। অপরাধী যেখানেই পালিয়ে থাকুক না কেন, লাল জাদুর টানে কানক রঙের সেই তলোয়ারের শব্দ তার মগজে হাতুড়ির মতো আঘাত করতে থাকে। তার হাড়ের ভেতরে শুরু হয় এক অসহ্য দহন, যাকে তান্ত্রিক ভাষায় বলা হয় অলৌকিক আগুন। যতক্ষণ না অপরাধী তার পাপ স্বীকার করছে বা সত্য উগরে দিচ্ছে, ততক্ষণেই লাল মায়া তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। এটি খুনি বা পাপ পৃষ্ঠের জন্য এক জীবন্ত নরক তৈরি করে। এই পটভূমিটুকু মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন গাম্বিয়ার তান্ত্রিকেরা কেন এবং কিভাবে সমাজের ন্যায় বিচার করার হাতিয়ার হিসাবে ব্যবহার করেন। এবার মূল ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ও যেভাবে জেনেছি, এখন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন শুরু করা যাক। সময়টা চুকসের সঠিক মনে নেই, তবে 2009 অথবা
2010-এর সকাল। গাম্বিয়ার উপকূলীয় অঞ্চলের আকাশটা সেদিন কেমন যেন ফ্যাকাশে লাল হয়ে গেছিল। আটলান্টিক মহাসাগরের দিক থেকে আসা বাতাসের শোষ শব্দ আর পাম গাছের পাতার অবিরাম ঝাপটানি মিলে এক অদ্ভুত বিষণ্ণ আর অশুভ সুর তৈরি করেছিল। সাধারণত এ সময়ে জোলা জনগোষ্ঠীর জেলেরা তাদের ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে অথবা দ্য গাম্বিয়া নদীতে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজ পুরো গ্রাম যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে আছে। সেই নিস্তব্ধতা হঠাৎ খান খান হয়ে ভেঙে গেল আলকালোর অর্থাৎ গ্রামের মোড়লের বাড়ি থেকে আসা এক বুক ফাটা চিৎকারে। মোড়ল নেই, মোড়লকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উলে খুঁজে জোলা জনগোষ্ঠীর মধ্যে এই আলকালো, যার বাংলা অর্থ মোড়ল, এই পদটি অত্যন্ত সম্মানের। যদিও এখানে আধুনিক সরকারি ব্যবস্থা যেমন প্রেসিডেন্ট বা মন্ত্রী আছে, কিন্তু গ্রামের সাধারণ মানুষের কাছে মোড়ল হল প্রথম এবং প্রধান সরকার। খবরটা দাবা নলের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। গাম্বিয়ার এই আদিম জনপদে মোড়ল শুধু একজন নেতা নন, তিনি হলেন গ্রামের ছায়া এবং পরম অভিভাবক। মোড়লের কুণ্ডা বা বাড়ির আঙ্গিনায় তিল ধারণের জায়গা ছিল না। তার বড় ছেলে, যার চোখে মুখে এক অদ্ভুত কৃত্রিম উৎকণ্ঠা খেলা করছিল, সে বারবার উচ্চস্বরে বিলাপ করছিল। কিন্তু গ্রামের প্রবীণেরা লক্ষ্য করলেন মোড়লের বিছানা একদম অগোছালো নয়, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, অথচ জলজান্ত মানুষটা নেই। সকাল গড়ানোর আগেই গ্রামের এক কাঠুরে হাঁপাতে হাঁপাতে খবর নিয়ে এলো গ্রামের উত্তর দিকে একটা ভিটা, যেখানে গ্রামবাসীরা অভিশপ্ত ভূমি বলে এবং এড়িয়ে চলে, সেখানেই পাওয়া গেছে মোড়লকে। গ্রামবাসী যখন সেখানে পৌঁছালো এবং এক বিভৎস দৃশ্য তাদের অভ্যর্থনা জানালো। পরিত্যক্ত সেই জায়গায় মোড়লের দেহটা পড়ে আছে, কিন্তু এ কি? তার শরীরটা যেন কোনো বুনো জানোয়ার নয়, বরং অমানবিক কোনো আক্রোশে কেউ খুবলে নিয়েছে। গলার কাছে গভীর ক্ষত, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সবচেয়ে রহস্যময় বিষয় হলো লাশের চারিপাশের মাটিতে মনে হলো কেউ গভীর করে হাল চাষ করেছে। তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে গ্রামের মানুষ ভয়ে ছিটিয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, যে মোড়লকে সবাই মান্য করত, তাকে এভাবে কে মারতে পারে? এটা কি কোনো শত্রু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর কিছু? গ্রামের চারিদিকে তখন হাহাকার আর অস্থিরতা। মানুষ ফিসফাস করে বলতে লাগলো, এই মৃত্যু স্বাভাবিক নয়, এর প্রতিশোধ না নিলে পুরো গ্রামের উপর অভিশাপ নেমে আসবে। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন বাগলার দাদু। তার গম্ভীর মুখ আর তীক্ষ্ণ দৃষ্টি লাশের দিকে নিবদ্ধ। দাদু জানতেন এই রক্তের দাগ শুধু মাটিতে নয়, বরং গ্রামের ভাগ্যে এক গভীর অন্ধকার ডেকে এনেছে। মোড়লের ক্ষতবিক্ষত লাশের চারিপাশ ঘিরে পুরো গ্রাম তখন উত্তাল। গাম্বিয়ার তপ্ত দুপুরেও হিমশীতল আতঙ্ক সবার হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে। কেউ আছড়ে কাঁদছে, কেউ রাগে ফুঁসছে, আবার কেউ ভয়ে আড়ষ্ট হয়ে আছে। ঠিক সে সময় গ্রামের এক প্রবীণ ব্যক্তি মোস্তফা ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে বাগলার দাদুর হাত ধরলেন। মোস্তফা বললেন, বাগলার, আপনি চুপ করে থাকবেন না। আমাদের গ্রামের অভিভাবক, তাকে কেউ এভাবে পশুর মতো জবাই করে মেরে ফেলেছে। আমরা হাত গুটিয়ে বসে থাকব? আপনার এই কবিরাজি আর জাদুবিদ্যায় এমন কিছু কি নেই যা দিয়ে এই নরপিশাচ খুনিকে শনাক্ত করা যায়? মোস্তফার কথা শেষ না হতেই চারিপাশ থেকে শত শত কণ্ঠস্বর একসাথে গর্জে উঠল। হ্যাঁ বাগলার, আপনি আপনার জাদু দিয়ে খুনিকে খুঁজে বের করুন, আমরা এর বিচার চাই। বাগলার দাদু দীর্ঘক্ষণ কোনো কথা বললেন না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল মোড়লের লাশের দিকে। তিনি জানেন এই কাজটা সহজ নয়। ঠিক তখনই ভিড় চিরে সামনে এসে দাঁড়ালো মোড়লের বড় ছেলে। তার চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে গলার স্বরটা যতটা সম্ভব উঁচুতে তুলে বলল, থামুন আপনারা, এসব কি শুরু করেছেন? জাদুটোনা দিয়ে খুনি ধরা? আমরা কি এখনো অন্ধকার যুগে বাস করছি নাকি? আমার বাবার খুনিকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। আমি এক্ষুনি শহর থেকে পুলিশ ডাকার ব্যবস্থা করছি। এসব অলৌকিক ভণ্ডামিতে সময় নষ্ট করে খুনিকে পালানোর সুযোগ দিতে চাই না আমি। ছেলের কথা শুনে গ্রামের মানুষের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল, কিন্তু বাগলার দাদু শান্ত দৃষ্টিতে মোড়লের বড় ছেলের দিকে তাকালেন। দাদুর সেই তীক্ষ্ণ চোখের চাহনি যেন মোড়লের বড় ছেলের শির দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। গ্রামের এক যুবক চিৎকার করে বলে উঠল, পুলিশ? ওই শহরের লোকগুলো আমাদের এই উপকূলীয় রহস্য কি বুঝবে? তারা আসবে 7 দিন পর, রিপোর্ট লিখবে আর টাকা খেয়ে চলে যাবে। আমরা পুলিশের বিচার চাই না, আমরা চাই গ্রামের বিচার। আর বাগলার দাদুর চেয়ে বড় বিচারক এই তল্লাটে আর কেউ নেই। মোড়লের বড় ছেলে এবার একটু ঘাবড়ে গেল।
সে তোতলাতে তোতলাতে বলল, না মানে আমিই বলছিলাম যে আইনের একটা ব্যাপার আছে তো। বাগলার দাদু এবার দীর্ঘশ্বাস ফেলে মুখ খুললেন। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যে জাদুর কথা বলছো তা সাধারণ কোনো খেলা নয়। মোড়লের খুনিকে শনাক্ত করতে হলে আমাকে আত্মা ফেরানো জাদু করতে হবে, যে জাদু সবচেয়ে প্রাচীন এবং কঠিন এক বিদ্যা। মৃত আত্মাকে জোর করে ফিরিয়ে আনা মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। এতে জানের ঝুঁকি থাকে। যদি আত্মার ক্রোধ শান্ত না করা যায় তবে মৃত্যু নিশ্চিত। চারিপাশে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। দাদুর কথায় বোঝা গেল পরিস্থিতি কতটা গুরুতর, কিন্তু গ্রামের মানুষের আকুতি আর মোড়লের আত্মার অতৃপ্তির কথা ভেবে দাদু তার মন শক্ত করলেন। তিনি মোড়লের বড় ছেলের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্তস্বরে বললেন, তোমার বাবার আত্মার শান্তি কি তুমি চাও না? যদি তার আত্মাকে ফিরিয়ে এনে জিজ্ঞাসা করি খুনিকে, তাতে তোমার কোনো আপত্তি তো থাকার কথা না, নাকি তুমি ভয় পাচ্ছ? সবার উৎসুক দৃষ্টি এখন মোড়লের বড় ছেলের উপর। সে বুঝতে পারল এখন আর বেশি বাধা দিলে সবাই তাকে সন্দেহ করবে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে ঢোক গিলে বলল, ভয় কেন পাবো? ঠিক আছে, আপনি যখন বলছেন, তবে কিছু না হলে আমি কিন্তু পুলিশ ডাকবই। এতক্ষণে নীরবে লালা দাদু সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার শান্ত অথচ অভিজ্ঞ চোখ দুটো প্রতিটি ঘটনার উপর সজাগ দৃষ্টি রাখছিল। বাগলার দাদু এবার তার সেই বিশ্বস্ত ছায়া সঙ্গী এবং অন্য একজন অভিজ্ঞ কবিরাজকে, সম্ভবত ইব্রাহিম দাদুকে ইশারা করলেন। দাদু জানতেন এই আত্মা ফেরানো জাদু সাধারণ কোনো জাদু নয়, বরং এর প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তিনি গম্ভীর গলায় বললেন, তৈরি হও। মোড়লের বাড়ি থেকে আত্মা ফেরানো জাদুর মতো এক কঠিন সিদ্ধান্তের পর বিকালে সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন এক নিস্তব্ধ শোকযাত্রা রওনা হলো বাগলার দাদুর বাড়ির দিকে। মোড়লের ক্ষতবিক্ষত দেহটি একটি খাটিয়ায় করে বাগলার দাদুর বাড়িতে নেওয়া হলো। সেদিনের আলোতেই বাগলার দাদু এবং লালা দাদু জাদুর উপকরণগুলো সংগ্রহ করে এবং বিন্যাস করে রেখেছিল। তাদের প্রক্রিয়াটি ছিল নির্ভুল। দাদুরা প্রথমে দুটো সরু কাঠ সংগ্রহ করলেন, যা দিয়ে মোড়লের হাত পাগুলো শক্ত করে বেঁধে দেওয়া হলো। এই বাঁধন ছিল অত্যন্ত জরুরি, কারণ আত্মা ভর করলে মৃতদেহ অস্বাভাবিক শক্তিধর হয়ে উঠতে পারে। তারপর ছাগলের চর্বি, যা রোদে শুকিয়ে মোমের মতো শক্ত করা হয়েছে, বিশেষ তেল, একটি বড় ও কিছু ছোট মাটির পাত্র এবং টুকরো কাঠ সংগ্রহ করা হলো। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে যাবার সাথে সাথে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো গাম্বিয়ার এই উপকূলীয় অঞ্চলে। ঠিক তখনই বাগলার দাদু লালা দাদুকে ইশারা করলেন। বাহির থেকে শেষ আলোটুকু মিলিয়ে যাবার সাথে সাথে দাদুরা ধরাধরি করে লাশটা নিয়ে গেলেন বাগলার দাদুর কবিরাজি করা ছোট্ট কুঁড়ে ঘরটিতে। কুঁড়ে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। টিমটিমে আলোয় সেই নিথর দেহটি ঘরের মাঝখানে আনা হলো। বাগলার দাদু আসনে বসলেন। তিনি বড় মাটির পাত্রের টুকরোয় কাঠ সাজাতে ব্যস্ত। আর লালা দাদু সেই দুটো সরু কাঠ বের করলেন। তিনি একটি কাঠের সাথে লাশের ডান হাত, ডান পা এবং অন্যটির সাথে বাম হাত, বাম পা অত্যন্ত শক্ত করে বেঁধে নিলেন। এরপর লাশের চারিপাশে ছোট ছোট মাটির বাটি গোল করে সাজিয়ে ছাগলের চর্বি আর এক ধরনের কাপড়ের প্রলেপ দিয়ে বানানো ফিতা তৈরি করে প্রতিটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। বাগলার দাদু তার সামনের বড় মাটির পাত্র অথবা মালসায় আগুন জ্বালিয়ে দিতেই পুরো ঘর চর্বি পোড়া কুটু গন্ধে আর ঘন ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়ার সঙ্গ সইতে না পেরে বাগলার দাদু, লালা দাদু এবং তৃতীয় কবিরাজ কিছুক্ষণের জন্য কুঁড়ে ঘরটার বাহিরে আসলেন। তারপর তৃতীয় কবিরাজকে ভালো করে আত্মা ফেরানো জাদুর মন্ত্র শিখিয়ে যার যার আসনে বসালেন। বাগলার দাদুর নির্দেশে লালা দাদু এবং অন্য কবিরাজটি লাশের দুপাশে অর্থাৎ মাথা এবং পায়ের কাছে বসে কাঠ দুটো সর্বশক্তি দিয়ে চেপে ধরলেন। তারপর সবাই গভীর স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। মিনিট কয়েক পরেই কুঁড়ে ঘরের ভেতর এক অলৌকিক পরিবর্তন শুরু হলো। মাটির মেঝেটা হঠাৎ কেঁপে উঠল। মালসার আগুনের শিখাগুলো হঠাৎ নীলচে হয়ে লাফিয়ে উঠতে লাগলো। ধোঁয়ার কুণ্ডলীগুলো মৃতদেহের উপর স্থির হয়ে এক বীভৎস ছায়া তৈরি করল। ঠিক তখনই বাগলার দাদু সেই আগুনের পাত্রটি ধরে লাশের চারিপাশে ঘুরতে ঘুরতে চূড়ান্ত মন্ত্র পাঠ শুরু করলেন। মন্ত্রের তেজে জ্বলন্ত আগুন দাদুর হাতের তালু স্পর্শ করলেও সেগুলো অক্ষত রইল। হঠাৎ করেই মৃত মোড়লের শরীরটা একটা যেন ঝটকা দিয়ে উঠল। দাদু আর অন্য কবিরাজটিকে শক্ত করে সেই কাঠ দুটো চেপে ধরে রাখলেন। লাশের ভেতর থেকে এক অদ্ভুত গঙ্গারি শব্দ আসতে লাগলো।
হঠাৎ ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। ঠিক সেই মুহূর্তে মোড়লের নিথর দেহটি নড়ে উঠল, কিন্তু কাঠের বন্ধনের কারণে সে শুধু ছটফট করতে লাগলো। একসময় দেহটি শান্ত হলো। ঘরের সেই নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক কণ্ঠস্বর ভেসে এলো। মোড়লের রক্তাক্ত দেহটাকে ঘিরে তখন নীলচে ধোয়া কুণ্ডুলি পাকিয়ে আছে। ছাগলের চর্বি পোড়া সেই ভারী গন্ধ আর প্রদীপের শিখার দেওয়ালগুলো কাঁপছে। মোড়লের সেই খোলা চোখ দুটো হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠল। তবে সেই চোখে কোনো মায়া নেই, আছে কেবল এক অসীম যন্ত্রণার প্রতিচ্ছবি। ঘর কাঁপিয়ে এক ভাঙা ও আর্তনাদ ভরা কণ্ঠে মোড়লের আত্মা বা অন্য কেউ যেন কথা বলে উঠল। বাগলার, কেন আমাকে এই পাপিষ্ঠদের পৃথিবীতে ফেরালি? এই শরীরটা তো এখন মাটির বোঝা। যে রক্ত আমার শরীর থেকে পড়ে মাটি ভিজিয়ে দিয়েছে, সেই মাটির ঠান্ডা স্পর্শই তো আমার পাওনা। কিন্তু এই কলিজার ভেতর যে বিষাক্ত তলোয়ার বিধিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যথায় আমি স্থির থাকতে পারছি না। বাগলার দাদু নিজের চোখের জল মুছে অত্যন্ত গভীর গলায় বললেন, বন্ধু, তোমার এই রক্তাক্ত দেহের বিচার না হওয়া পর্যন্ত এই কাম্বিয়ার মাটি শান্ত হবে না। কে তোমার সাথে বেইমানি করেছে? কার হাতের নখ তোমার এই বৃদ্ধ শরীরটাকে এভাবে খুবলে নিয়েছে? নির্ভয়ে বলো বন্ধু, আজ সত্যের সামনে কোনো পর্দা থাকবে না। মোড়লের আত্মা এবার পৈশাচিক দীর্ঘশ্বাস ফেলল। অত্যন্ত করুণ এবং যন্ত্রণায় কাতর সুরে সে বর্ণনা করতে শুরু করল সেই বিভৎস মুহূর্তের কথা, যাকে আমি নিজের কলিজার টুকরো মনে করতাম বাগলার, যাকে আমি এই নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি, যার দিকে কেউ একবার কড়া নজরে তাকালে আমি বাঘের মতো গর্জন করে উঠতাম। সেই আমাকে হত্যা করেছে। আমার নিজের রক্ত, আমার বড় সন্তান মোরেল। সেই করুণ কণ্ঠস্বর যখন কুড়ে ঘরের প্রতিটি কোণে আশ্রে পড়ছিল, তখন ঘরের তাপমাত্রা যেন আরো কয়েক ডিগ্রি নেমে গেল। আত্মা বলতে শুরু করলো, সেদিন সন্ধ্যায় সে যখন আমাকে বলল, বাবা, উত্তর দিকের ভিটেটায় চলো, তোমার সাথে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি কি জানতাম সেই রাতের আধারেই সে আমার কবরের নিশানা করে রেখেছে। আমি বৃদ্ধ পিতা, তার পিঠে হাত রেখে কত স্বপ্নের কথা বলছিলাম। কিন্তু যেই আমরা সেই নির্জন অভিশপ্ত ভিটে পৌঁছালাম, সে হঠাৎ হিংস্র পশুর মতো আমার শরীরে ঝাঁপিয়ে পড়ল। আমি হতভম্ব হয়ে গেছিলাম। আমি ভাবলাম হয়তো কোনো শত্রু আমাকে আক্রমণ করেছে, কিন্তু যখন দেখলাম আমারই নিজের ছেলের বলিষ্ঠ দুই হাত আমার বুড়ো বাপের গলা টিপে ধরেছে, তখন আমার কলিজা ফেটে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকালাম। আমি চেয়েছিলাম সে যেন আমার চোখে তার সেই ছোটবেলার বাবার মুখটা দেখতে পায়। আমি গঙ্গানি ভরা কণ্ঠে বলেছিলাম, বাবা, আমি তো জন্মদাতা বাপ, তোর কি হাত কাঁপছে না? কিন্তু তার চোখে কোনো মায়া ছিল না বাগলার, ছিল শুধু পৈশাচিক লালসার সিংহাসনের নেশা। সে তার সর্বশক্তি দিয়ে আমার গলার টুটি চেপে ধরল। আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসছিল, আমার চোখ দুটো যখন কোটর ফেটে বেরিয়ে আসছিল, তখনও আমি তার মুখে কোনো অনুশোচনা দেখিনি। সে ক্ষান্ত হয়নি। নিজের বাপকে সে পশুর মতো জবাই করেছে, যেন আমি কোনো মানুষ না। আমি তো মোড়ল হিসাবে আমার সময় প্রায় শেষই করে ফেলেছিলাম। এই সম্মান আর গ্রামের চাবি আমি খুব শীঘ্রই আমার বড় ছেলেকে দিয়ে দিতাম। তবু কেন সে তার জন্মদাতা পিতাকে এমন নৃশংসভাবে হত্যা করবে? এত অধৈর্য হলো কিভাবে? মোড়লের আত্মার মুখে সেই বিভৎস সত্য শোনার পর কুড়ে ঘরের ভেতরে কিছুক্ষণের নীরবতা নেমে এলো। উপস্থিত 3 কবিরাজ, বাগলার দাদু, লালা দাদু এবং তৃতীয় কবিরাজ প্রচণ্ড রাগে ফুঁসছিলেন। এবার একই সাথে তারা নরমভাবে হতবাক হয়েছিলেন, আবার একই সাথে তারা চরমভাবে হতবাক হয়েছিলেন। নিজের জন্মদাতা পিতাকে কেউ এভাবে সিংহাসনের লোভে হত্যা করতে পারে? বাগলার দাদু কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। তারপর কাপা কণ্ঠে মোড়লের আত্মার উদ্দেশ্যে বললেন, বন্ধু, তোমার আত্মা শান্ত হোক। আমি তোমাকে পবিত্র গাম্বিয়ার মাটির শপথ করে বলছি, এই পৈশাচিক অন্যের বিচার এমন কঠোর হবে যা এই তল্লাটে কেউ কোনোদিন দেখেনি। তোমার খুনি রেহাই পাবে না। দাদুর এই আশ্বাসের পর তিনি গোপনে মোড়লের আত্মাকে তার জাদুর বন্ধন থেকে মুক্ত করে দিলেন। লাশের চারিপাশের ধোঁয়া যেন এক দীর্ঘশ্বাসের মতো কুণ্ডুলি পাকিয়ে উপরের দিকে উঠে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু মোড়লের আত্মাকে শান্ত করলেও বাগলার দাদুর মনের ভেতরে এক জটিল টেনশন জেগে বসেছে। লালা দাদু এবং তৃতীয় কবিরাজটির আগে হিতাহিত জ্ঞান হারিয়ে
বাইরে যেতে চায় সেই কুলাঙ্গারকে শাস্তি দিতে, কিন্তু বাগলার দাদুর শক্ত হাত তাদের পথ আটকে দাঁড়ালেন। তিনি নিচু কণ্ঠ কিন্তু প্রচণ্ড কঠোরভাবে বললেন, থামো, এখনই বাহিরে গিয়ে সত্য বলা যাবে না। আমাদের ক্রোধ চেপে রেখে আপাতত চুপ থাকা ভালো। লাল দাদু অবাক হলেন, বললেন, কেন বাগলার? এমন পিশাচকে কি ছেড়ে দেওয়া ঠিক হবে? বাগলার দাদু বিষণ্ণভাবে মাথা নাড়ালেন। ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু একটা বিষয় কি তোমরা ভেবেছ? যে ছেলে এমনিতেই পরবর্তীতে মোড়ল হতে যাচ্ছিল, সে কেন হুট করে তার বাবাকে মারতে যাবে? এই সিংহাসন তো তার হাতেই আছে। নিশ্চয়ই এর পেছনে আরো বড় কোনো গোপন কারণ আছে। আমরা যদি এখন হুটহাট কিছু করি, তবে সেই আসল জট আর কোনোদিন আমরা খুলতে পারবো না। তাছাড়া গ্রামে এখন যে পরিস্থিতি, তাতে জানাজানি হলে এক ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। তিন কবিরাজ সিদ্ধান্ত নিলেন সত্যটা কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তারা কুড়ে ঘরের দরজা খুলে বাইরে এলেন। বাইরে মশাল হাতে পুরো গ্রাম অধীর আগ্রহে দাঁড়িয়ে। সবার সামনেই মোড়লের সেই বড় ছেলে, যার কপালে বিন্দু বিন্দু ঘাম, তার মুখে তীব্র অপরাধ বোধের ছোঁয়া। সবাই চিৎকার করে জানতে চাইল, বাগলার, বাগলার, লালা, মোড়ল কি বললেন? খুনি কে? বাগলার দাদু এক মুহূর্ত বড় ছেলের চোখের দিকে স্থিরভাবে তাকালেন। তারপর জনতাকে উদ্দেশ্য করে বললেন, মোড়লের আত্মা প্রচণ্ড রাগী ছিল। তিনি ছটফট করছিলেন, কিন্তু প্রচণ্ড ক্ষোভের কারণে তার মুখ থেকে কোনো পরিষ্কার কথা বের করা যায়নি। তাই খুনিকে শনাক্ত করা সম্ভব হল না। দাদুর এই মিথ্যা ভাষণ শুনে মোড়লের বড় ছেলে দীর্ঘশ্বাস ফেলল। তার বুক থেকে যেন এক বিশাল পাথরের বোঝা নেমে গেল। সে ভাবল, জাদুটোনায় যখন খুনি শনাক্ত হল না, তখন সে এবারের মতো বেঁচে গেছে। কিন্তু হতভাগা জানত না, বাগলার দাদুর এই নীরবতা আসলে এক প্রলয়নকারী ঝড়ের আগাম নিস্তব্ধতা। দাদু অত্যন্ত গম্ভীর গলায় গ্রামবাসীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন, সবাই শান্ত হও, একটা অঘটন ঘটে গেছে। এখন আমাদের প্রধান কাজ হলো মোড়লকে সম্মানের সাথে শেষ বিদায় জানানো। তার আত্মা বড় অশান্ত হয়ে আছে, তাকে দ্রুত মাটির আশ্রয়ে যেতে দাও। মোড়লের বড় ছেলে, যে কিছুক্ষণ আগেও পুলিশ ডাকার জন্য চিৎকার করছিল, সে হঠাৎ করেই সুর পাল্টে ফেলল। সেও বাগলার দাদুর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ তাই হোক, আগামীকাল সকালে দাফন কাফন সম্পূর্ণ করে ফেলাই ভালো। গ্রামের মুরব্বীরাও বাগলার দাদু ও মোড়লের বড় ছেলের কথায় সায় দিলেন। সিদ্ধান্ত হলো পরদিন সকালেই মোড়লের দাফন সম্পন্ন হবে। কিন্তু গ্রামের এক প্রবীণ ব্যক্তি যখন মোড়লের বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি না বললে শহর থেকে পুলিশ নিয়ে আসবে? আইনের লোক না এলে তো খুনি ধরা পড়বে না। তখন বড় ছেলেটি অত্যন্ত কৌশলে চিবুক নামিয়ে গলা ধরিয়ে বলল, না কাকা, আমি অনেক ভেবে দেখলাম। আপনারা তো শুনেছেন বাবার আত্মা কতটা রাগী হয়ে আছে। এখন পুলিশ এলে লাশের ময়না তদন্ত হবে, কাটাছেঁড়া হবে। আমি চাই না আমার বাবার এই পবিত্র শরীর নিয়ে শহরের লোকগুলো টানাটানি করুক, তাতে তার আত্মারাও কষ্ট পাবে। আমি চাই না বাবার শেষ বিদায়টা কোনো আইনি জটিলতায় আটকে যাক। তার চেয়ে বরং আমাদের ধর্মনিয়ম অনুযায়ী তাকে মাটির নিচে শান্তিতে ঘুমোতে দেওয়া হোক। কথাগুলো বলার সময় সে এমনভাবে চোখ মুছতে লাগলো যেন বাপের শোকে তার কলিজা ফেটে যাচ্ছে। তার এই নিখুঁত অভিনয় দেখে বাগলার দাদু আর লালা দাদুর শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। যে হাত দিয়ে সে বাবার গলা টিপে ধরেছে, সেই হাত দিয়েই এখন শোকের নাটক করছে। দাদুরা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখের সেই অগ্নিদাহ বলে দিচ্ছিল যে এই পাপের ক্ষমা নেই। যাই হোক, পরদিন ভোর থেকে পুরো গ্রামে একটা গুমট আর ভারী আবহাওয়া বিরাজ করছিল। উপকূলীয় বাতাসের শোষ শব্দ যেন এক কান্নার রূপ নিয়েছে। মোড়লের বাড়ির আঙিনায় ধূপ আর আগরবাতির গন্ধ ঝাঁপিয়ে এক অদ্ভুতরে নিস্তব্ধতা সবাইকে ক্রাশ করে রেখেছিল। অবশেষে পরদিন সকালে পুরো গ্রামের মানুষের উপস্থিতিতে তার ইসলাম ধর্ম অনুযায়ী মোড়লের জানাজা ও দাফন সম্পন্ন হল। মোড়লকে কবরে শোয়ানোর সময় বড় ছেলেটি সবার চেয়ে বেশি বিলাপ করল, কিন্তু বাগলার ও লালা দাদু শুধু দূর থেকে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছিলেন। দাফন শেষ হবার পরে বাগলার দাদু লালা দাদুর কানে কানে বললেন, আজকের রাতটা ওকে শান্তিতে ঘুমোতে দাও লালা। কাল থেকে ওর প্রতিটা নিঃশ্বাস হবে আগুনের মতো গরম। কাল সন্ধ্যার পর থেকেই ওর জীবনে নরক শুরু হবে। লালা দাদু সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। সেদিন মোড়লের দাফন সম্পন্ন হবার পর গ্রামের আকাশটা যেন আরো কুমট হয়ে উঠল। বড় ছেলেটি তার বাবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে দাফনের ঠিক পরদিন দুপুরে বাগলার দাদু এবং লালা দাদু তাদের বিশেষ কবিরাজি ঘরে এক গোপন আলোচনায় বসলেন।
কিভাবে মোড়লের বড় ছেলেকে শায়েস্তা করবেন সেই ছক আঁকতে থাকলেন। সিদ্ধান্ত হলো এক ভয়ঙ্কর লাল জাদু করবেন তার উপরে, যাকে বলা হয় কানকুর রং। তবে এই লাল জাদু কানকুর রঙের সেই আধ্যাত্মিক শক্তি জাগ্রত করা সাধারণ কোনো কাজ নয়। এটি করতে গেলে অভিজ্ঞতা, মনের জোর, তেমনই প্রয়োজন হয় বিরল কিছু উপকরণ। বাগলার দাদু লালা দাদুকে বললেন, লালা, এই পাপিষ্ঠ কেবল তার পিতাকে হত্যা করেনি, সে আমাদের পবিত্র মাটি আর গোত্র ও পুরো গ্রামবাসীকে কলঙ্ক করেছে। তাই এর বিচার হবে লাল জাদুতে। স্থির করলেন এই জনপদের প্রাচীন রক্ষক সেই কানকুরঙের শক্তিকে আহ্বান করবেন, যার সম্পর্কে আমি শুরুতে আপনাদের বলেছি। যাই হোক, তারা দিনের বেলাতেই বনের গভীর থেকে সংগ্রহ করে আনলেন ফাড়া গাছের লাল ছাল বা বাকল, যা কানন রঙের প্রতীক। এরপর সংগ্রহ করা হলো বিশেষ এক ধরনের লাল মাটি, এক লালচে রঙের পাহাড়ি পাখির পালক এবং রিচুয়ালের জন্য একটি পশুর তাজা রক্ত। দাদুরা জানতেন লাল জাদু একবার শুরু হলে তা মাঝপথে থামানো অসম্ভব। যদি খুনি সত্য স্বীকার না করে, তবে এই জাদু তাকে তিলে তিলে ছাই করে দেবে। সন্ধ্যার আগেই দাদুরা সমস্ত উপকরণ গুছিয়ে নিলেন এবং নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করলেন এক ভয়ঙ্কর আত্মাযুদ্ধের জন্য। দাফনের পরের রাত পুরো গ্রাম তখন এক গভীর শোকে আচ্ছন্ন, নিস্তব্ধতায় ডুবে আছে। তখন বাগলার দাদু সেই মাটির কুড়ে ঘরের ভেতরে জ্বলছে এক মরণপণ যুদ্ধের আগুন। ঘরের দরজা বন্ধ, ভেতরে টিমটিমে আলোর প্রদীপগুলো যেন এক অশুভ সংকেতে কাঁপছে। ঘরের মাঝখানে বাগলার দাদু আর লালা দাদু মুখোমুখি বসে আছেন। তাদের মাঝখানে রাখা হয়েছে লাল মাটি আর কোনো এক পশুর রক্তের ঘন মিশ্রণ। বাগলার দাদু ঘরের মাঝখানের মেঝেটা পরিষ্কার করে সেখানে বসে বিরল লাল মাটি আর তাজা পশুর রক্ত মিশিয়ে একটু ঘন প্রলেপ তৈরি করলেন। এরপর দাদু তার অভিজ্ঞ আঙ্গুল দিয়ে মেঝের উপর একটি পূর্ণাঙ্গ মানুষের অবয়ব আঁকলেন মোড়লের বড় ছেলের নামে। অবয়বটি এতটাই জীবন্ত দেখাচ্ছিল যে মনে হচ্ছিল মেঝেতে কোনো রক্তমাখা দেহ শুয়ে আছে। কানকুরাং মন্ত্র পড়ে বাগলার দাদু হাতের তালু দিয়ে সেই অবয়বের কপালে স্পর্শ করতেই ঘরের টিমটিমে প্রদীপগুলো নীলচে হয়ে উঠল। কানকুর রঙের ক্রোধের উত্তাপে কুড়ে ঘরের তাপমাত্রা হঠাৎ এমনভাবে বেড়ে গেল যে দাদুদের নিঃশ্বাস থেকেও গরম ভাব বের হতে থাকলো। ওদিকে লালা দাদুও থেমে নেই। এই রিচুয়ালের সবচেয়ে জটিল অংশ হলো বন্ধন। তিনি ফাড়া গাছের সেই লাল রঙের দন্ত বাকলগুলো বের করলেন। তিনি অত্যন্ত নিচু এবং গম্ভীর স্বরে প্রাচীন অজানা ভাষায় কানকুরং মন্ত্র পাঠ করে মোড়লদের বড় ছেলের নামে সেই ফাড়া গাছের বাকলে একটা করে গিট দিতে লাগলেন। প্রতিটি গিট দেওয়ার সময় কুড়ে ঘরের বাহিরের পাম গাছের পাতাগুলো অস্বাভাবিক জোরে ছটফট করতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি এই বাঁধনগুলোকে প্রত্যক্ষ করছে। আবার বাগলার দাদু সেই কালচে পাহাড়ি পাখির পালকটি বের করলেন। পালকটি পশুর রক্তে চুবিয়ে তিনি মাটির অবয়বের ঠিক মাঝখানে অর্থাৎ কলিজার উপর গেঁথে দিলেন। এরপর আরো কিছু তান্ত্রিক নকশা আঁকলেন ও গোপন কাজ শেষে দাদুরা শুরু করলেন তার চূড়ান্ত মন্ত্রপাঠ। বাগলার দাদু এবং লালা দাদু একে অপরের হাত ধরে গোল হয়ে বসলেন। হঠাৎ করেই কুড়ে ঘরের চারিদিকের দেওয়াল থেকে এক কর্কশ শব্দ ভেসে আসতে শুরু করল। দুটি ধাতব তলোয়ার বা একে অপরের সাথে খুলসে যেমন শব্দ হয় সেই আওয়াজ আসছিল। তখন এই শব্দই প্রমাণ করে যে কানকুরাঙের আত্মা জাগ্রত হয়েছে। শব্দের তীব্রতায় ঘরের আসবাবপত্র কাঁপতে শুরু করল। প্রদীপের শিখাগুলো উন্মাদের মতো লাফিয়ে উঠতে লাগলো। দাদু তখন উচ্চস্বরে চিৎকার করে বললেন, হে কানকুরান, পবিত্র আত্মা, ইত্যাদি ইত্যাদি। বাতাসে তখন সেই কানকুরানের তলোয়ারের শব্দের সাথে এক আর্তনাদ মিশানো গঙ্গানি শোনা যাচ্ছিল, যা সাধারণ মানুষের কানে শোনা অসম্ভব। বাগলার ও লালা দাদু বুঝতে পারলেন লাল জাদুর চাকা খুঁড়ে গেছে। এই জাদুর অদৃশ্য শিকল এখন সেই ঘাতকের হাড়ের ভেতরে বিচ্ছে। ও যেখানেই থাকুক না কেন, এই রিচুয়ালের প্রভাবে কানকুরানের ছায়া তাকে জমের মতো তাড়া করবে। তার প্রতিটি নিঃশ্বাস তখন হয়ে উঠবে আগুনের মতো গরম, আর হাড়ের ভেতর শুরু হবে হাহাকার। অবশেষে এই প্রক্রিয়াটি শেষ করে লালা দাদু পকেট থেকে একটা বিড়ি জ্বালিয়ে একরোজ ধোঁয়া ছেড়ে বাগলার দাদুর উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললেন, এবার মোড়লের বড় ছেলে বুঝতে পারবে কত ধানে কত চাল। বাগলার দাদুর চোখ তখন সেই রক্তে আঁকা মোড়লের বড় ছেলের প্রতি অবয়বের দিকে স্থির। তিনি ধীরে ধীরে লালা দাদুর দিকে তাকালেন। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়েও অনেক বেশি গম্ভীর আর প্রতিধ্বনিময় শোনালো, লোভ আর নেশা মানুষকে পশুর চেয়েও অধম করে দেয় লালা। ও ভেবেছিল পাপের পবিত্র রক্ত ধুয়ে নিলেই
গ্রামের নিজের রাজত্ব কায়েম করা যায়, কিন্তু ও জানে না জোলাদের এই মাটি বেইমানি সহ্য করে না। জাদুর সেই অন্ধকার রাত কাটার পর থেকেই শুরু হলো কাম্পিয়ার ওই আদিম জনপদে এক অলৌকিক আর পৈশাচিক অধ্যায়। বাগলার দাদুর কুড়ে ঘরে যে লাল মায়ের চাকা ঘুরছিল, তার অদৃশ্য ফাঁস ধীরে ধীরে মোড়লের বড় ছেলের গলার উপর চেপে বসতে শুরু করলো। আগামী 7 দিন তার জন্য হতে যাচ্ছিল এই পৃথিবীর বুকে এক জীবন্ত নরক। এই 7 দিন তার সাথে কি ঘটল সেটা সে নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছিল। আমি সেটা এখন বর্ণনা করছি। প্রথম ও দ্বিতীয় দিন। প্রথম দিন থেকেই বড় ছেলেটি অনুভব করতে লাগলো তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও বেড়ে গেছে। সে ভাবল হয়তো বাপকে হত্যার অপরাধবোধ এবং অনুশোচনা আর খাটাখাটুনিতে তার শরীর খারাপ হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন থেকে আবহাওয়া পাল্টে গেল। সে যখনই পানি পান করতে যায় তার মনে হয় সে ফুটন্ত গরম তেল গিলছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু পানি স্পর্শ করলেই তার জিহ্বা পুড়ে যাবার উপক্রম। তার কানে অবিরাম বেঁচে চলল সেই কর্কশ ধাতব শব্দ। সে এদিক ওদিক তাকায়, কিন্তু আশেপাশে কেউ নেই। অথচ তার মনে হয় ঠিক তার ঘাড়ের পেছনে কেউ একজন দাঁড়িয়ে তীক্ষ্ণ তলোয়ার একে অপরের সাথে ঘষছে। তৃতীয় ও চতুর্থ দিন। তৃতীয় দিনে তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে এলো। সে এখন দিনে দুপুরে ঘরের কোণে একটা লাল রঙের দানবীয় অবয়ব দেখতে পায়। সেটা সেই কানকুরং, ফাড়া গাছের লাল তন্ততে ঢাকা বিচারক। সে যতবার চোখ বন্ধ করে ততবার দেখে বাবার সেই রক্তমাখা নিথর দেহটা উত্তর ভিটেই পড়ে আছে, আর বাবা হাত বাড়িয়ে তাকে ডাকছে। চতুর্থ দিনে তার শরীরের ভেতর দিয়ে রক্ত যেন ফুটন্ত সীসা বইতে শুরু করে। তার হাড়ের ভেতরে শুরু হয় এক তীব্র দহন। সে নিজের নখ দিয়ে নিজের চামড়া খুবলে ফেলতে লাগলো, যেন চামড়ার নিচে কেউ আগুন জ্বেলে দিয়েছে। পঞ্চম ও ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে সে পুরোপুরি উন্মাদের মতো হয়ে গেল। গ্রামের মানুষ দেখল তাদের নতুন মোড়ল উস্কো খুস্কো চুলে, রক্তবর্ণ চোখে গ্রামের পথে পথে পাগলের মতো দৌড়াচ্ছে। সে মাঝে মাঝে হঠাৎ থমকে দাঁড়িয়ে বাতাসের সাথে হাতাহাতি করে, যেন অদৃশ্য কেউ তাকে তলোয়ার দিয়ে আঘাত করছে। সে চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, ওই লাল তন্তগুলো আমার টুটি চেপে ধরেছে। বাবা, বাবা, আমাকে ক্ষমা করো। তাছাড়া তার ঘর থেকে ভেসে আসতে লাগলো পৈশাচিক আর্তনাদ। কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। যারা গিয়েছিল তারা দেখল বড় ছেলের শরীর থেকে এক ধরনের নীলচে ধোঁয়া বের হচ্ছে, যা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব। সপ্তম দিন। চূড়ান্ত স্বীকারোক্তি। অবশেষে সেই সপ্তম দিন। সূর্যের আলো তখন উপকূলীয় বালি আর পাম গাছের পাতায় ফ্যাকাশে হয়ে ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামের মানুষ তখন মোড়লের কুণ্ডার বা বাড়ির আঙিনার সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। ঠিক সে সময় বড় ছেলেটি উন্মাদের মতো ঘর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো, কারণ তার পণ্যের রাজকীয় পোশাক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার সারা শরীরে নিজের নখের আঁচড়ে রক্তাক্ত। সে উঠোনের ঠিক মাঝখানে এসে উবুর হয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। হঠাৎ সে মাথা তুলে সবার দিকে তাকালো। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, আমি আর সইতে পারছি না, কেউ আমাকে আগুন থেকে বাঁচান, কারণ কুরং আমার কলিজাটা তলোয়ার দিয়ে খুবলে খাচ্ছে। সবাই স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে তখন ফুপিয়ে ফুপিয়ে জনসম্মুখে বলতে শুরু করলো সেই গোপন পাপের কথা। আমি আমার বাবাকে মেরেছি। আমি আমার জন্মদাতা পিতাকে নিজ হাতে জবাই করেছি। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। সেদিন সন্ধ্যায় আমি বাবাকে ফুসলিয়ে ওই উত্তর ভিটায় নিয়ে গেছিলাম। বাবা যখন আমার পিঠে হাত রেখে স্নেহের কথা বলছিল, তখনই আমি পেছন থেকে তার টুটি চেপে ধরেছিলাম। বাবা গঙ্গাতে গঙ্গাতে বলেছিল, বাবারে, আমি তো জন্মদাতা বাপ। কিন্তু আমার হাত কাঁপেনি। আমি ছুরি দিয়ে তাকে পশুর মতো জবাই করেছি। আমি টাকার নেশায় পিশাচ হয়ে গেছিলাম। গ্রামবাসীদের অনুদানের জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছিল বাবা। আমি বাবাকে বলেছিলাম সেই টাকা আত্মসাৎ করতে, কিন্তু তিনি সৎ দয়ালু। তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো আমাকে হুমকি দিলেন। এখন আমি তো ভাবছি তোমার মতো লোভী ছেলের হাতে এই বিশাল দায়িত্ব আমি তুলে দেব না। বাবার কথা শুনে আমি রেগে গেছিলাম, ভয় পেয়েছিলাম। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবার এক নিষ্ঠুর পরিকল্পনা করেছি। আমি বুঝতে পারিনি আমি অন্যায় করেছি। কথাগুলো বলতে বলতে সে মাটিতে মাথা ঠুকতে লাগলো। সে হাত জোর করে সবার কাছে ক্ষমা ভিক্ষা করলো। তোমরা আমাকে ক্ষমা করো, প্রয়োজনে আমাকে যে কোনো শাস্তি দাও, তারপরও এই লাল জাদুর আগুন থেকে আমাকে বাঁচাও। আমি চোখের সামনে প্রতিটি মুহূর্তে বাবাকে দেখতে পাচ্ছি। সে লাল তন্ত পরা কানকুর রঙের তলোয়ারের ডগায় আমার কলিজাটা বিধিয়ে দিচ্ছে। উপস্থিত গ্রামবাসীদের মধ্যে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো।
যে মানুষটাকে তারা পরম শ্রদ্ধা করত তাকে তারই সন্তান এভাবে পশুর মতো হত্যা করেছে। এই সত্য ঘটনাটা শোনার পর তাদের শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। ক্রোধে অনেকেই লাঠি সোঁঠা নিয়ে বের হয়ে আসে। বাগলার দাদু আর লালা দাদু তখন ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন। বড় ছেলের সেই পৈশাচিক স্বীকারোক্তি যখন বাতাসের শোষো শব্দের সাথে মিশে পুরো গ্রামে প্রতিধ্বনিত হলো, তখন উপস্থিত কয়েকজন গ্রামবাসীর রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। লাঠি হাতে দাঁড়িয়ে থাকা যুবকদের হাতের মুঠি শক্ত হয়ে এলো। জনতার সেই পঞ্জীভূত ঘৃণা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম। ঠিক তখনই বাগলার দাদু হাত উঁচিয়ে জনতার সামনে এসে দাঁড়ালেন। লালা দাদুও তার পাশে এসে রুখে দাঁড়ালেন। বাগলার দাদু বজ্র কণ্ঠে বললেন, থামো, থামো তোমরা, কেউ ওর গায়ে হাত তুলবে না। নিজের হাতকে ওর অপবিত্র রক্তে কলঙ্কিত করো না। ওর জন্য মৃত্যু অনেক সহজ এক পুরস্কার হয়ে যাবে। লালা দাদু গম্ভীর স্বরে যোগ করলেন, আমরা তান্ত্রিক, আমরা খুনি নই। কানকুরঙ্গের অভিশাপ ওর হাড়ের ভেতরে ঢুকে গেছে। আমাদের ইচ্ছায়ও মরবে না। ও আজীবন এই উপকূলের পথে পথে উন্মাদের মতো ঘুরে বেড়াবে। ওর প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের মতো গরম। নিজের জন্মদাতা পিতাকে হত্যার এই পাপ ও সারা জীবন বয়ে বেড়াবে। মৃত্যু ওকে ধরা দেবে না, অথচ জীবন হবে ওর জন্য নরক। এটাই হবে ওর অমোঘ শাস্তি। কিন্তু চোলার সেই সাহসী জনপদ আজ আর দাদুদের কোনো আধ্যাত্মিক দর্শনে শান্ত হতে চাইল না। জনতা তখন ক্ষিপ্ত বাঘের মতো গর্জে উঠল। ভিড় থেকে একজন চিৎকার করে বলল, না বাগলার, আপনি আপনার বিচার করেছেন জাদুতে, কিন্তু আমরা বিচার করব রক্তে। যে কুলাঙ্গার ক্ষমতার জন্য তার নিজের বাবাকে নির্মমভাবে হত্যা করতে পারে, সে যে কোনো কিছুই করে ফেলতে পারে। এই পিশাচের কোনো ক্ষমা নেই। দাদুরা বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু উন্মত্ত জনস্রোতের সামনেই সেই বাধা খড়কুটোর মতো উড়ে গেল। শত শত মানুষ দাদুদের সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই ঘাতকের উপর। বড় ছেলেটি তখনও লাল জাদুর যন্ত্রণায় কুঁকড়ে পড়েছিল, কিন্তু মানুষের আক্রোশের সামনে সেই যন্ত্রণা যেন তুচ্ছ হয়ে গেল। লাঠির বাড়ির শব্দ আর আর্তনাদ বাতাসের সাথে মিশে যেতে লাগলো। দাদুরা অসহায়ভাবে দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বাগলার দাদু ভীষণ মনে লালা দাদুকে বললেন, মানুষের ক্রোধ যখন সীমা ছাড়িয়ে যায় তখন অলৌকিক শক্তিও হার মানে লালা। আমরা চেয়েছিলাম ওকে জ্যান্ত লাশ বানিয়ে রাখতে, কিন্তু নিয়তি হয়তো ওর জন্য এর চেয়েও দ্রুত বিচার লিখে রেখেছে। মিনিট কয়েকের মধ্যেই সেই কলঙ্কিত বড় ছেলের নিথর দেহটি ধুলোয় মিশে গেল। তাতেও ক্ষান্ত হয়নি ক্ষিপ্ত জনতা। সেই অংশটুকু আর লিখবার মতো নয়। যাই হোক, গ্রামের ইমাম সাহেব আরো কিছু বিশিষ্ট ব্যক্তি বাগলার ও লালা দাদু ঘোষণা করলেন, অশুভ ছায়া আজ এই গ্রাম থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের অভিভাবক প্রয়োজন। মোড়লের ভাতিজে এই যুবকটি সারা জীবন মোড়লের ছায়ায় থেকে মানুষের সেবা করে এসেছে। সে ছিল শান্ত ধীরস্থির এবং পরম ধর্মীয়। গ্রামবাসীরাও সেটা জানতেন। উপস্থিত প্রবীণ মুরব্বীরা এক বাক্যে সায় দিলেন। বাগলার দাদু নিজ হাতে জোড়ার সেই প্রাচীন আলকালো পাগড়িটি ভাতিজার মাথায় পরিয়ে দিলেন। দাদু বললেন, বাবা, এই পাগড়ি ক্ষমতার দম্ভ নয়, এটি মানুষের সেবা আর ন্যায়ের দায়িত্ব। তোমার চাচার যে স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আজ থেকে সেই স্বপ্ন রক্ষার ভার তোমার। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি চুকস যখন আমাকে বর্ণনা করছিল, সে বলেছিল এই ঘটনাটা অর্থাৎ মোড়লের মৃত্যু থেকে শুরু করে মোড়লের বড় ছেলের শেষ পরিণতি আমি নিজের চোখে দেখেছিলাম। আপনারা অনেকেই বাগলার দাদু ও লালা দাদুর ছবি দেখতে চেয়েছিলেন। এই বিষয়টা আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, ওনারা ছবি তোলেন না। তার কারণ হচ্ছে ছবির উপরে ভয়ঙ্কর কালো জাদু করা যায়। তাই আপনাদের এই অনুরোধটি আমি রাখতে পারছি না। অনাকাঙ্ক্ষিত বানান ভুল বা অন্যান্য ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন ঘটনা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। আর যে সাদের এই হরর স্টোরিগুলো, এই ইমেল এপিসোডগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কোন ঘটনাটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক গুরুত্ব সহকারে পড়ি, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা আমাদের এপিসোডগুলো সাজিয়ে থাকি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন, কারণ আপনাদের উপর ভিত্তি করেই আপনাদের জন্য আমরা আমাদের এপিসোডগুলো সাজাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এস এস দা হরর বিডি
সাথে থাকবেন। এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন একটা এপিসোডে।